ঢাকা, বাংলাদেশ। 18 জানুয়ারি 2026-এর সকালে সার্ভার মডেল পুলিশ স্টেশনের আপাতকালীন নাম্বার 999-এ একটা ফোন আসে। কনস্টেবল যখন ফোনটা ধরে, অপর দিক থেকে বলা হয় যে মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলের বাথরুম থেকে দুটো জ্বলে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে। এই খবরটা শুনতেই পুলিশ অধিকারীরা আশ্চর্য হয়ে যায়, কারণ আগের দিনে ওনারা সেই স্থান ভিজিট করে এসেছিলেন। আর কয়েকদিন আগেই সেই একই স্থান থেকে ডেডবডি উদ্ধার হওয়ার পর এই কমিউনিটি হলের সিকিউরিটিও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। 18 জানুয়ারির দিন উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে একটা ছিল একজন 25 বছরের যুবক আর একজন 13 বছরের মেয়ে। এই মৃতদেহগুলো এতটাই ড্যামেজ হয়ে গেছিল যে এগুলোর চিনাক্ত করাটা অধিকারীদের পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। পুলিশ তৎক্ষণাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে, কিন্তু সেই সিসিটিভির ফুটেজে যে তথ্য বেরিয়ে আসে তা সবাইকে হয়রান করে রেখে দেয়। এই ফুটেজে ওনারা দেখে যে একজন ব্যক্তি, যাকে সেখানকার মানুষরা পাগল বলে জানত, সে এই দুই মৃতদেহগুলোকে একে একে কাঁধের উপর উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এই কেসটা হলো সাইকো সম্রাটের, যাকে মানুষ পাগল মনে করে অবহেলা করত। কিন্তু কেউ এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই ব্যক্তিটা এমন একজন সিরিয়াল কিলার যার একটা লম্বা চওড়া ক্রিমিনাল রেকর্ড ছিল, আর যাকে অনেক বছর ধরে পুলিশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছিল। তো চলুন এই ভয়ঙ্কর খুনির পুরো অপরাধের ইতিহাসের পাতা উল্টিয়ে জানবার চেষ্টা করি। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। মশিউর রহমান খান সম্রাট একজন মানসিকভাবে দুর্বল প্রতীক হওয়া ব্যক্তি, যাকে ঢাকা শহরের সার্ভার এলাকার অলিগলিতে ঘোরাফেরা করতে দেখা যায়। নিজের কোনো স্থায়ী ঠিকানা না থাকার কারণে সম্রাট সেখানকার মডেল মসজিদেই রাত কাটাতো। আর সেই মসজিদে আসা মানুষদের থেকে ভিক্ষে আর লঙ্গর থেকে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েই যেত। সম্রাট মানুষদের সাথে বেশি কথাবার্তা বলতে পছন্দ করতো না, আর এদিক ওই দিক থেকে যখন যেমন কাপড় চোপড় পেত তাই পরে ওর দিন কেটেই যেত। সেই এলাকার মানুষদের হিসেবে সম্রাট সবসময় আজব ব্যবহার করত, আর বেশিরভাগ সময় সবাইকে গালিগালাজ করত। সেজন্যই সবাই ওকে পাগল বলে ভাবত। এই ছিল মশিউর রহমান খান উর্ফে পাগল সম্রাটের দৈনন্দিন জীবনযাপন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে 18 জানুয়ারিতে মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলে লাশ পাওয়াটা প্রথম ঘটনা ছিল না। এই লাশ পাওয়া ঘটনাগুলো শুরু হয়েছিল 4 জুলাই 2025 থেকে। এই দিন সার্ভার মডেল মসজিদের ধারে থাকা চায়ের দোকানে যখন কয়েকজন চা খেতেছিল, সেই সময় একজনের নজর পড়ে চা দোকান থেকে একটু দূরে 75 বছর বয়সের এক মহিলা আসমা বেগমের পড়ে থাকা ডেডবডির উপর। প্রথমে তো আসমা বেগমের বয়সের জন্য সবাই ভেবেছিল যে বোধহয় উনার বয়সের কারণেই স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু আসমা বেগমের নাতি নিজের ঠাকুমার ডেডবডিটার ডিটেইলস মেডিকেল অ্যানালাইসিস করানোর জন্য আবেদন জানায়। আর পোস্টমর্টম রিপোর্টটা বার হওয়ার পর এটা কনফার্ম হয়ে যায় যে সেই বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং উনাকে গলা টিপে মারা হয়েছে। এরপরেই পুলিশ খুনের মামলা দায়ের করে আর এই কেসটার তদন্ত করা শুরু করে দেয়। কিন্তু যেহেতু আসমা বেগমের মৃত্যু 3 তারিখের রাতের বেলা হয়েছে, সেজন্য পুলিশ উনার খুনের কোনো সাক্ষী খুঁজে পায় না, আর না তো সেই সময় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল। কিন্তু এই ঘটনাটার ব্যাপারে মানুষদের আলোচনা করতে দেখে সম্রাট মডেল মসজিদের থেকে মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলে শিফট হয়ে যায় আর সেখানেই থাকা শুরু করে দেয়। সম্রাট নিজের ঠিকানা শিফট করাতে মানুষ ভাবে যে বোধহয় আসমা বেগমের মৃত্যুর ঘটনাটার থেকেই সম্রাট ভয় পেয়ে গেছে, কিন্তু কারোর ওর উপর কোনো ধরনের সন্দেহ হয় না। সম্রাটের ঠিকানা বদলানোর পর সার্ভারে কিছুদিন সবকিছু একদম শান্ত ছিল, কিন্তু 29 আগস্ট 2025-এ মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলের দ্বিতীয় তলায় আরও একজন মানুষের লাশ পাওয়া যায়। এই লাশটা ছিল একজন 30 বছর বয়সের অজ্ঞাত পুরুষ মানুষের, যা ডেডবডিটা দেখে বোঝাই যাচ্ছিল যে মৃত্যুর আগে এনাকে অত্যাধিক শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই লাশটার হাত দুটো বাঁধা ছিল, আর গলায় দাগ দেখে এটা কনফার্ম হয়ে গেছিল যে এনাকেও খুন করা হয়েছে।
কিন্তু যখন এই মৃতদেহটা উদ্ধার করা হয় ততদিনে এই মানুষজনের মৃত্যু হওয়া বেশ কয়েকদিন পার হয়ে গেছিল। সেজন্যই এই বডিটা পচতে শুরু হয়ে গেছিল আর এর মুখটাও বিকৃত হয়ে গেছিল, যেটার জন্য এই মৃতদেহটার চিনাক্ত করা পুলিশদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। পুলিশ যখন এই মৃতদেহটা তদন্ত করা শুরু করে কেউ এই বডিটাকে ক্লেম করতে আসে না, যেটার কারণে এনার পরিচয়ও পাওয়া যায় না আর এই কেসটাও আনসলভড রয়ে যায়। সেই দিন আবারও সাভার মডেল থানা থেকে পুলিশদের সেই স্থানে ডাকা হয়। এখন পুলিশ অধিকারীদের উপর এই কেসগুলো সলভ করার জন্য অনেক প্রেশার বেড়ে যায়। সেই জন্যই ওনারা সেই কমিউনিটি সেন্টারের সাথে জড়িত প্রত্যেকজন মানুষের সাক্ষ্য নেয়। কমিউনিটি সেন্টারের কোনায় কোনায় লাইটের ব্যবস্থা করে আর বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে ফেলে, যাতে সেই স্থানটার নজরদারি করা যেতে পারা যায়। পুলিশ অধিকারীরা সেই জায়গায় নিয়মিত পর্যবেক্ষণও করা আরম্ভ করে দিয়েছিল। কিন্তু এত সব নিরাপত্তার ব্যবস্থা নেওয়া সত্ত্বেও 18 জানুয়ারিতে এই কমিউনিটি সেন্টারের সেই বাথরুম থেকে আরও দুটি লাশ পাওয়া যায়। 18 জানুয়ারির দিন দুজন কলেজ ছাত্রর আর্জেন্টলি বাথরুম ব্যবহার করার তলব হওয়াতে ওরা ওই কমিউনিটি সেন্টারের ভেতরে চলে যায়। ভেতরে যেয়ে বাথরুমের সামনে পৌঁছাতে ওরা দেখে যে সেখানে দুটো মৃতদেহ পড়ে রয়েছে। ওরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় আর কিছু সময়ের মধ্যে পুলিশ সেখানে যেয়ে পৌঁছায়। ওনারা যেয়ে দেখে যে এই দুটো বডি এতটাই জ্বলে গেছিল যে সেগুলো চিনাক্ত করাটা অসম্ভব ছিল। মৃতদেহগুলোকে ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারা যায় যে এই দুইজনের মধ্যে একজন 25 বছর বয়সের পুরুষ ছিল আর আরেকটা লাশ একজন 13 বছরের মেয়ের ছিল। এইখানে আপনাদের বলে রাখি যে এই লাশগুলো পাওয়ার দুদিন আগে 16 জানুয়ারির দিন একজন বেনামি ব্যক্তি সাভার পুলিশ স্টেশনের ইন্সপেক্টর হিলালকে ফোন করে সেই কমিউনিটি সেন্টারে ফোর্স নিয়ে যেতে বলে, কারণ সেখানে দুজন নিপীড়িত মজুদ রয়েছে। ফোনটা পেয়ে ইন্সপেক্টর হিলাল রাত 12টা নাগাদ সেখানে যেয়ে দেখে যে একটি ছোট্ট মেয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে আর সম্রাট বাচ্চাটার আশেপাশে ঘোরাফেরা করতেছিল। ইন্সপেক্টর হিলাল যখন মেয়েটাকে ওর পরিচয় আর সম্রাটের সাথে ওর সম্পর্কের কথা জিজ্ঞাসা করে তখন মেয়েটা নিজের নাম বলে তানিয়া আক্তার আর সম্রাটকে ওর দাদা বলে পরিচয় দেয়। কি আমি জানি। তানিয়া? হ্যাঁ। 18 তারিখে যে মেয়েটার পুড়ে যাওয়া অবশেষ উদ্ধার করা হয় সে আসলে তানিয়ারই ছিল। আর তারপর যখন পুলিশ সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে, যা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, তখন সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সম্রাটকে লাশগুলো কাঁধে করে তুলে নিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ পাগল সম্রাটকে গ্রেফতার করে নেয়। ওকে জিজ্ঞাসাবাদ করাকালীন সম্রাট এটা কবুল করে নেয় যে সাভার এলাকার গত কয়েকদিন ধরে ঘটা খুনগুলো ওই করেছিল। কিন্তু তদন্ত করার সময় পুলিশদের সম্রাটের কোনো আইডি বা ওর ফ্যামিলির কোনো তথ্য মিলছিল না। অনেক খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে যে মসিউর রহমান খান আসলে ওর নাম ছিলই না। এটা একজন লোকাল ওয়ার্ড 5 কাউন্সিলরের নাম ছিল আর এই নামটা ও নিজের আসল পরিচয় গোপন করার জন্য ব্যবহার করতেছিল। এরপর যখন ওর আঙুলের ছাপটা ক্রিমিনাল ডেটাবেসের বায়োমেট্রিক্সের সাথে মেলানো হয় তখন ওর পরিচয়ের সত্যটা সবার সামনে ফাঁস হয়ে যায়। সম্রাট বাস্তবে কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলই না। ও ছিল একজন অতি চালাক প্রপঞ্চিত আসামি, যে আগে অনেকবার ড্রাগস আর খুনের মামলায় গ্রেফতার হয়েছিল। আর ওর আসল নাম ছিল সবুজ শেখ। ও আগে যতবারই গ্রেফতার হয়েছিল প্রত্যেকবার ও নিজের নাম আর ঠিকানা বদলে দিত, কিন্তু আশ্চর্যভাবে ও হর একবার নিজের বাবার নামটা সঠিক দিত, আর ওর বাবার নাম ছিল পান্না শেখ। মামলাটার তদন্ত করার সময় পুলিশ অধিকারীরা জানতে পান যে সম্রাট উর্ফে সবুজ শেখের আসল বাড়ি ছিল বাংলাদেশের লোহাগঞ্জ জেলার মোসামুন্দা গ্রামে। পুলিশ যখন ওর গ্রামে যেয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে ওনারা জানতে পায় যে সবুজের 3 ভাই আর 4 জন বোন আছে। গ্রামবাসীরা ওদের পরিবারকে খারাপ চোখেই দেখত, কারণ ওরা সবাই কোনো না কোনো ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। সবুজের আগে বিয়েও হয়েছিল আর ওর একটা সন্তানও আছে, কিন্তু ওর স্ত্রী সবুজের খারাপ ব্যবহারের জন্য ওকে ছেড়ে চলে গেছিল। পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালীন সবুজ ওনাদের বলে যে মানুষকে হত্যা করাটাকে ও একটা নামও দিয়েছিল। এই খুন করার প্রক্রিয়াটাকে সবুজ 34 বা সানডে মানডে ক্লোজ বলে সম্বোধন করত। ওকে যখন এই খুনগুলো করার পেছনের কারণ জিজ্ঞাসা করা হয় ও প্রতিবার ভিন্ন ভিন্ন অজুহাত দিত।
কখনো ও বলতো যে মেয়ে লোকেরা অশালীন কর্মে লিপ্ত হতো, যা ওর একদম পছন্দ ছিল না, তাই ও ওদের মেরে ফেলতো। আবার কখনো সবুজ বলতো যে মেয়েগুলোর সাথে সম্পর্ক গড়ার জন্য ওদের ছলচাতুরি করে ডেকে নিয়ে আসতো, কিন্তু ও যদি কখনো সে মেয়েগুলোকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে দেখতো, সবুজের ভীষণ রাগ হতো আর ও দুজনকেই খুন করে ফেলতো। সাবর থানায় সবুজ শেখের উপর অনেক কটা ধারায় কেস ফাইল করা হয় আর 18 জানুয়ারি 2026-এ সাবর মুক্তির মোড় এলাকার থেকে ওকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে থাকাকালীন 23 মার্চ 2026-এ বুকে ব্যথা হওয়াতে সবুজ শেখ উর্ফে সম্রাটকে শাহবাগের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরের দিন সকালে ডক্টর ওকে মৃত ঘোষিত করে। বাংলাদেশের এই কাহিনীটা এখানেই শেষ হয়। আবারও দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।